নমস্কার। আজকের খবরের বুলেটিনে আসে একগুচ্ছ বিস্ফোরক খবর, যা রাজ্য থেকে শুরু করে দেশের নিরাপত্তা সর্বত্র ঝড় তুলেছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন ইডির আদালতে আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা? কেনই বা দ্য বেঙ্গল ফাইলস দেখাতে নতুন চলচ্চিত্র উৎসবের আয়োজন করল বিজেপি? আর কেনই বা তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিলেন আব্বাস সিদ্দিকী? আন্তর্জাতিক মঞ্চে কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার অনুভূতির সম্পূর্ণ প্রতিদান বলে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর কেনই বা ট্রাম্পকে বলতে হলো, আমি ভারত রাশিয়াকে চীনের কাছে হারিয়েছি? পাশাপাশি কেনই বা সেনাপ্রধানকে বলতে হলো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ 10 মে শেষ হয়নি? আর মুম্বাইতে হামলার হুমকি দেওয়ার অভিযোগে কেন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো? অর্থনীতিতে বড় ধাক্কা কেন? 1656 কোটি টাকার ঋণের জন্য অনিল আম্বানিকে প্রতারক ঘোষণা করল ব্যাংক অফ বরোদা। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আদালতে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির আদালতে আত্মসমর্পণ করেছেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একাধিকবার ইডির তলব এড়িয়ে যাওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন। এরপর আদালত তাকে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। যদিও ইডি তার জামিনের বিরোধিতা করে এবং 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল, কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। ইডির অভিযোগ, কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাকরি প্রার্থীদের তালিকা চন্দ্রনাথ সিনহা পাঠিয়েছিলেন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বেশ লক্ষণীয়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ এই ঘটনাকে বাংলার জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। শঙ্কর ঘোষ আরও বলেছেন যে তৃণমূলে এখন 3 ধরনের নেতা রয়েছেন, যারা জেলে আছেন, যারা জামিনে আছেন এবং যারা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। তার অনুভূতির সম্পূর্ণ প্রতিদান। ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ বার্তার পর মোদির প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু এবং বিশেষ বন্ধু বলে সম্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী তার অনুভূতির প্রশংসা করেন এবং এর সম্পূর্ণ প্রতিদান দেওয়ার কথা বলেন। এই মন্তব্যের কারণ হলো, গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছিল, কারণ ভারত পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর উচ্চ শুল্ক চাপানোর পর দুই দেশের সম্পর্কে চিড় ধরে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এই বন্ধুত্বপূর্ণ বার্তা এবং মোদির ইতিবাচক প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে দুই দেশের মধ্যে আলোচনা এবং সম্পর্ক স্বাভাবিক করার পথ এখনও খোলা রয়েছে বা আছে। দুই নেতার এই ইতিবাচক মনোভাব ভবিষ্যতে সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি করে। মুম্বাইতে হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিহার থেকে এক ব্যক্তি গ্রেপ্তার। গণপতি বিসর্জনের প্রস্তুতির সময় মুম্বাই পুলিশ একটি বোমার হুমকি পায়, যেখানে 400 কেজি RDX এবং 34 জন মানব বোমা ব্যবহার করে মুম্বাই উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই হুমকির কারণে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, এই হুমকি ফোন কলটি মুম্বাই থেকে করা হয়নি, বরং বিহারের পাটনা থেকে করা হয়েছিল। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নয়ডা থেকে অশ্বিনী কুমার সুপ্রা নামে 50 বছর বয়সী এক ব্যক্তিকে এই হুমকির অভিযোগে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। যদিও পুলিশ মনে করছে এটি একটি ভুয়া হুমকি ছিল। আমি ভারত রাশিয়াকে চীনের কাছে হারিয়েছি। ট্রাম্পের মন্তব্যের আসল অর্থ কী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমি ভারত এবং রাশিয়াকে চীনের কাছে হারিয়েছি। তার এই মন্তব্যের আসল অর্থ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যম ANI এর প্রশ্নের জবাবে ট্রাম্প তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত এবং রাশিয়াকে হারানোর জন্য তিনি কাউকে দোষারোপ করছেন না, বরং তিনি তার হতাশা প্রকাশ করেছেন। তার এই হতাশার মূল কারণ হলো, ভারত রাশিয়ার কাছ থেকে এখনও তেল কেনা বন্ধ করেনি। ট্রাম্প আরও জানান, এই বিষয়ে তিনি ভারতের কাছে তার অসন্তোষ প্রকাশ করেছেন এবং সেই কারণে ভারত থেকে আমদানি করা তেলের উপর 50% শুল্ক আরোপ করেছেন। যদিও তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার সম্পর্ককে বিশেষ বন্ধুত্বের বলে বর্ণনা করেছেন, তবুও তিনি মনে করেন ভারতের এই পদক্ষেপ সঠিক নয়।
দ্য বেঙ্গল ফাইলস দেখাতে নতুন চলচ্চিত্র উৎসবের আয়োজন বিজেপির। দ্য বেঙ্গল ফাইলস ছবিটি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিজেপি একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তারা রাজ্যে একটি সমান্তরাল চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে, যা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা হিসেবে বিবেচিত হচ্ছে। এই উৎসবের মূল উদ্দেশ্য হল সেই সমস্ত ছবি প্রদর্শন করা যা মানবিকতা এবং গণতান্ত্রিক অধিকারের কথা বলে। এর মাধ্যমে বিজেপি দ্য বেঙ্গল ফাইলস ছবিটি দেখাতে চায়, যা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়নি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মতে এই উদ্যোগটি এমন মানুষের জন্য একটি সমাধানের পথ খুঁজে দেবে যারা মূলধারার চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়েছেন। এই পদক্ষেপটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশল যা বিজেপির রাজনৈতিক মতাদর্শকে তুলে ধরবে এবং তাদের জনসমর্থন বাড়াতে সাহায্য করবে। শওকত মোল্লার মন্তব্যে পাল্টা জবাব আব্বাস সিদ্দিকীর। আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার মধ্যে কথার লড়াই তুঙ্গে উঠেছে। শওকত মোল্লা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকীকে সবচেয়ে বড় চোর বলে আক্রমণ করে বলেছেন যে তিনি তাদের রাতের ঘুম কেড়ে নেবেন। এর প্রতিক্রিয়ায় আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে পাল্টা জবাব দিয়েছেন এবং প্রয়োজনে তিনি নিজে রাজনৈতিক ময়দানে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শওকত মোল্লা দাবি করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফ হেরে যাবে। তিনি আরও বলেছেন যে নওশাদ সিদ্দিকী একটি নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। আব্বাস সিদ্দিকী তার প্রতিক্রিয়ায় বলেছেন যে যদি অত্যাচার হয় তাহলে তিনি এর প্রতিবাদ করবেন এবং অত্যাচার বন্ধ করার জন্য যদি তাকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে নামতে হয় তাহলে তিনি তা করতে প্রস্তুত। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে আব্বাস সিদ্দিকী কি এবার সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ 10 মে শেষ হয়নি, মন্তব্য সেনাপ্রধানের। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ 10 মে শেষ হয়ে যায়নি, কারণ এখনও সীমান্তে অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের মতো বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান। অপারেশন সিঁদুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান শীর্ষক একটি বই প্রকাশের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জেনারেল দ্বিবেদী আরও বলেছেন যে সীমান্তের ওপারে থেকে এখনও সন্ত্রাসবাদ চলছে এবং নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ এখনও বন্ধ হয়নি। এই অভিযানকে তিনি শুধুমাত্র একটি সামরিক অভিযান হিসেবে দেখেননি, বরং এটি ছিল ভারতীয় সেনার সাহস ও পেশাদারিত্বের এক নিদর্শন। তিনি বলেন, এই ধরনের অভিযানগুলোর পেছনের কাহিনীগুলো সাধারণ অপ্রকাশিত থেকে যায় কারণ ঊর্ধ্বতারীরা এসব বিষয়ে কথা বলতে পারেন না। 1656 কোটি টাকার ঋণের জন্য অনিল আম্বানিকে প্রতারক ঘোষণা করল ব্যাংক অফ বরোদা। 1656 কোটি টাকার ঋণের জন্য এবার অনিল আম্বানি এবং তার সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনকে জালিয়াত বা প্রতারক ঘোষণা করেছে ব্যাংক অফ বরোদা। একটি ফরেন্সিক অডিট রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক অফ বরোদা রিপোর্টে রিলায়েন্স কমিউনিকেশনস অ্যান্ড অনিল আম্বানির বিরুদ্ধে তহবিল 96 হিসাবের কারচুপি এবং ঋণের অনুপযুক্ত ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। 28 আগস্ট 2025 পর্যন্ত রিলায়েন্স কমিউনিকেশনসের মোট বকেয়া ঋণের পরিমাণ ছিল 1656 কোটি 7 লক্ষ টাকা। এই অভিযোগের উত্তরে অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন যে অনিল আম্বানি 2019 সাল থেকে রিলায়েন্স কমিউনিকেশনসের বোর্ডের একজন নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন এবং তার কোম্পানির দৈনন্দিন কাজকর্মে কোনো ভূমিকা ছিল না। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।